আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি। হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নৃত্যনাট্য চিত্রাঙ্গদা থেকে শুনছিলেন। চিত্রাঙ্গদা হলো একজন রাজকন্যার গল্প, যার বাবা তাকে পুরুষ হিসাবে লালন পালন করেছিলেন, যুদ্ধের দক্ষতা প্রদান করেছিলেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন একজন গুণী অভিনয় শিল্পী, একজন বিপ্লবী সংগ্রামী নারী এবং মা, আজমেরী হক বাঁধন। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন আপনি? আমি ভালো, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এনটিভির স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক বছর পর আসলাম এনটিভিতে। হ্যাঁ, মানে আমার অনেক স্মৃতি আসলে এনটিভির সাথে। আমি অনেক কাজ করেছি এনটিভিতে, মানে ইনহাউস শো করেছি, নাটক করেছি। সো খুব ভালো লাগলো, নস্টালজিক লাগছে। যে নিশ্চয়ই আবার হবে। তো আমি জানি আপনি, আমরা যেভাবে বলছিলাম যে চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ বলছিলেন যে রাজকন্যার মতো আপনার বেড়ে ওঠা ছিল এবং আপনার বাবা আপনাকে রাজকন্যার মতোই আদর করেছেন, কারণ আপনি সংসারের ফ্যামিলির বড় মেয়ে। আমরা সেই আলোচনায় অবশ্যই যাব। তবে আমরা সম্প্রতি আপনার এবার ঈদে যে মুক্তি পেল এশা মার্ডার, সেই চলচ্চিত্রটি নিয়ে শুনতে চাই যে আপনাকে নিয়মিত আমি দেখেছি সিনেমা হলের সামনে এবং অডিয়েন্সকে আপনি অভ্যর্থনা জানাচ্ছেন। এটা খুব একটা দেখা যায় না এবং এটা আপনি কন্টিনিউ করে গেছেন। এবং এই যে একজন অভিনয় শিল্পীর এই যে প্যাশন এবং এই যে লেগে থাকা বা এই যে দর্শকের সাথে কানেক্টেড থাকা বা এই যে ছবির প্রতি নিবেদিত থাকা, মানে কেমন লেগেছে? আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এবার? এইটা তো আসলে একটা নারী প্রধান গল্প ঈদে মুক্তি দেওয়ার মতো করে আসলে বানিয়েছে। এই জন্য আমি প্রথমে আমার ডিরেক্টর সানি সারোয়ার এবং প্রডিউসার যারা আছেন তাদের কাছে গ্রেটফুল, কারণ আমাদের এখানে তো আসলে মেল ডমিনেটিং একটা ইন্ডাস্ট্রি। সো সেই মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রিতে আসলে ঈদের মধ্যে একটা নারী প্রধান গল্পকে তারা বানানোর চিন্তা করেছে এবং সেটা আবার রিলিজও করে ফেলেছে। এটা তো একটা বিশাল ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমার রেসপন্সিবিলিটি। এটা আমি রেহানাও করেছি, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট আমি রেহানাতেও, ওরা খুবই প্রচার বিমুখ একটা টিম ছিল। তো আমি রেহানার সময়ও আমি আসলে একই কাজই করেছি। তখন হয়তো এত প্রচার হয়নি বলে মানুষ জানে না যে আমি আসলে কি করেছি ওই সিনেমার জন্য। তো ওইখান থেকে আমি একটা ভালো লাগা আমার তৈরি হয়েছে, দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করার ভালো লাগাটা, যে এটা থেকে আসলে আমি কি পাচ্ছি। আমি তো ফাইন্যান্সিয়ালি আসলে কোনো বেনিফিশিয়ারি না আমি এখানে। ছবিটা সবার কাছে, হ্যাঁ, আমি চেয়েছি যে আসলে ছবিটা সবার কাছে যাক এবং আমার রেহানার পরবর্তী যে কাজগুলো সেগুলো আসলে প্রত্যেকটা কাজই আমার এক একটা, আমি বলবো যে আমার এক একটা স্টেপ আসলে, মানে আমি বিভিন্ন চরিত্র, আমি যে চরিত্রগুলো চুজ করছি সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছানোর একটা ব্যাপার আমার জন্য আছে, যে আমি চাই সেই চরিত্রগুলো মানুষ দেখুক, সেই চরিত্রগুলোকে নিয়ে মানুষ ভাবুক, আলোচনা করুক, সমালোচনা করুক। সো যার জন্য আমার কাছে নিজেরই দায়িত্ব মনে হয়েছে যে আমি নিজে যাব। এবং আমাদের পোস্ট রিলিজ কোনো ক্যাম্পেইনের কোনো প্ল্যানিং ছিল না। আমাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের ডিরেক্টর প্রডিউসাররা খুব একটা সামনে আসতে পারেননি। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমিও যদি ছেড়ে দেই, এটা আমার কাজের সাথে আমার এক ধরনের বিট্রে করা হবে। সো আমি সেটা করতে চাইনি আসলে। আমি চেয়েছিলাম মানুষ কাজটা দেখুক। জি, এবার ঈদে প্রায় 6টির মতো ছবি মানে এসছে আমাদের হলগুলোতে। অন্তত এই জায়গাটা থেকে আপনাকে আলাদা করা যায়, যে ছবি এশা মার্ডারকে আলাদা করা যাবে আপনাকে দিয়ে, কারণ হচ্ছে যে এই যে আপনার একটা ছোট্ট ইনিশিয়েটিভ বা আপনার এই যে লেগে থাকা, দর্শককে সেই যথাযথ সম্মান দেওয়া বা তাদেরকে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা, এটা খুব অদ্ভুত। এটা সাধারণত শিল্পীদের মধ্যে খুব একটা আমরা দেখি না। এটা অ্যাকনলেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তো এই ছবিটা বছর দুয়েক আগে নির্মিত হয়েছিল কিন্তু মুক্তি দিতে দেরি হয়েছে। সেটার কোনো মানে বিশেষ কোনো কারণ ছিল? কিছুটা অংশ শুটিং বাকি ছিল, তো সেইটা আমরা কিছুদিন আগে মানে শুট শেষ করেছি ঈদের কিছুদিন আগে। তারপরে পোস্টের কাজ হলো এবং তারপরে ঈদের রিলিজ হলো। আচ্ছা আচ্ছা। তো একজন এই ছবিতে আপনি একজন পুলিশ কর্মকর্তা বা সম্ভবত সিআইডি বা আমি পুলিশের এএসপি মানে গোয়েন্দা শাখা। হ্যাঁ হ্যাঁ। তো
এই পুলিশ চরিত্র তো আপনি এর আগে কখনো কোনো ছবিতে আমরা আপনাকে দেখিনি। না, আমি করিনি কখনো। জি জি, মানে কেমন ছিল চ্যালেঞ্জ গুলো? কেমন? আমি আসলে সানি সারোয়ার ভাইয়ের সাথে এই ক্যারেক্টারটা করতেই চেয়েছি শুধুমাত্র এই জন্য যাতে আমার চরিত্রটা খুব অথেন্টিক লাগে, কারণ উনি নিজে পুলিশে আছেন, তো ওনার জন্য সুবিধা আমাকে ক্যারেক্টারাইজেশনে হেল্প করতে। কারণ আমি চাই নাই আসলে অতি মানবী কিছু দেখাতে, যে পুলিশ মানেই হচ্ছে প্রচন্ড খারাপ বা প্রচন্ড ভালো। সেও যে রক্তে মাংসে মানুষ, আমি আসলে চরিত্রটাকে ওভাবে দেখেছিলাম এবং সানি সারোয়ার ভাই লিখেছেন ওইভাবে। সো যার জন্যই কিন্তু আমার কাজটা করা। আমার কাছে মনে হয়েছে যে পুলিশদেরকে নিয়ে আমাদের এক ধরনের ট্যাবু আছে সোশ্যালি, এবং তাদের বিভিন্ন কাজেও আমরা আসলে নানানভাবে তাদের উপর থেকে আমাদের বিশ্বাসটা উঠে গেছে, এবং আমরা কিন্তু আসলে পুলিশকে এক ধরনের মানে অনেক দূরের কেউ মনে করি, যেখানে পুলিশের আমাদের সবচাইতে বেশি আপনজন হওয়ার কথা ছিল। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই পোশাকটাকে সম্মানটা আমি দিতে পারবো এই ক্যারেক্টারের মাধ্যমে, এবং এই ডেজিগনেশনটাকে এবং এদের পেশাটাকে আমার এক ধরনের মানে আমার মনে হয়েছে যে এই সম্মানটা আমি দেখাতে পারবো থ্রু দিস ক্যারেক্টার, যার জন্য আমার আসলে চুজ করা। এবং এই চ্যালেঞ্জটা আমি পুরোপুরি উতরে যেতে পেরেছি শুধুমাত্র সানি সারোয়ার ভাইয়ের জন্য, কারণ উনি এই ক্যারেক্টারটাকে রক্তে মাংসে মানুষই বানাতে চেয়েছে, উনি কোনো অতি মানবী বানাতে চান নাই। রিয়েলিস্টিক জায়গা থেকে দেখতে। হ্যাঁ, আমাদের অ্যাকশনগুলো খুব রিয়েলিস্টিক ছিল, মানে যেটা দেখে মনে হবে না যে আপনি পারবেন না, আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো আসলে একটা পুলিশ এতটুকুই হয়তো করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না, মানে আকাশ থেকে উড়ে এসে আমি 2টা কিক করে দিচ্ছি, এটা তো আসলে রিয়েলিস্টিক না আসলে। তো সিনেমাটা খুবই রিয়েলিস্টিক করে ভাইয়া বানাতে চেয়েছেন এবং সে সেটাতে সফল হয়েছে। সম্ভবত একটি মানে সত্য ঘটনা অবলম্বন, জি, একটা সত্য ঘটনা করা হয়েছে। তো এমনিতে দর্শকের কি বলবো যে মানে দেখার পর দর্শকের অনুভূতির জায়গাগুলো বা আপনার যারা সমালোচক আছেন ব্যক্তিগতভাবে হোক, সামাজিক মাধ্যমে হোক, তাদের প্রতিক্রিয়ার জায়গাটা কেমন? আসলে সাধারণ দর্শক যারা আমার সিনেমাটা দেখেছেন, আমার একটা আলাদা অডিয়েন্স তৈরি হয়েছে। তো আমার অডিয়েন্সটা খুবই বোদ্ধা টাইপের অডিয়েন্স, মানে তারা বুঝেন, সিনেমা বুঝেন, তারা মানে সোসাইটির অবস্থা বুঝে, তারা আসলে মেয়েদের অবস্থা বুঝে। সো সেই জায়গা থেকে যারা দেখেছেন তারা আসলে ক্যারেক্টারটাকে মানে অনুভব করেছে, সেটা এশাকেও করেছে, সেটা লিনাকেও করেছে, এবং তারা গল্পটার টুইস্টগুলো লাইক করেছে, তাদের রিভিউটা আসলে এরকম ছিল। আর যারা ধরেন অনেক মানে আমি বলবো যে কনস্ট্রাকটিভ ক্রিটিক যারা আছেন, তারা যারা ক্রিটিসিজম করেছেন, তারা যেসব জায়গার কথা বলেছেন সেগুলো আমি আসলে খুব মানে সানন্দে গ্রহণ করেছি। কারণ অনেকে বলেছেন যে এখানে প্রথমে একটা গান ছিল, সেটা না থাকতে পারতো। কেউ বলেছেন যে গল্পটা আরো সুন্দর করে আরো টাইট করে হয়তো বলা যেত, সেটা হয়তো সম্ভব ছিল, এডিটিংয়ে হয়তো আরো টাইট করা যেত। তো এরকম নানান কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা আসলে নিতে চাই। আমি মনে করি যে কোনো কাজেরই আসলে আলোচনা সমালোচনা দুটোই থাকবে, বাট সেটা অবশ্যই গঠনমূলক আলোচনা হতে হবে। প্রতিটি চরিত্রই আসলে একটা চ্যালেঞ্জ, এবং আপনার যে করা চরিত্রগুলো আমরা যদি পেছনে তাকাই, আমরা যদি মানে শুধুমাত্র ছবির কথাই বলি, তাহলে অবশ্যই সেগুলো অনেক বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, এবং আপনি একজন সুঅভিনেত্রী হিসেবে সেই চ্যালেঞ্জগুলো উতরে গেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার পুরো জীবনটাই তো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে, সেখানে তো কোনো ট্রান্সফরমেশন ছিল না, একটা বাঁধন। সে কিরকম একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে মানে ফ্রম দ্য বিগিনিং, সে যখন একটা মানুষ যখন টিনেজার মানে সে নিজেকে চিনতে শিখছে, তখন থেকে সে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কঠিন এক সংগ্রামের মধ্যে দিয়ে আপনি আজকের অবস্থানে এসেছেন। মানে কেমন লাগে পেছনে তাকালে ব্যক্তিবাঁধনকে? খুব অসহায় লাগে আসলে, মনে হয় যে এত হেল্পলেস ছিল, এবং আমি তখন আসলে প্রত্যেকটা মেয়েকে খুব মানে দৃঢ়ভাবে আমি আসলে অনুভব করি। মানে আমাকে সবাই বলে যে তুমি আসলে এত প্রতিবাদী, তুমি কেন সব কিছুতে কথা বলো, তোমার কেন সব কিছুতে যে কথা বলতে হবে। কারণ এটা আমি আসলে আমার জন্য বলি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেই অসহায় একটা মেয়ে ছিলাম, এখনও হয়তো অনেক কিছুতে অনেক জায়গায় আমরা অসহায়, কিন্তু ওই সময়টার ওই হেল্পলেস একটা মেয়ে, মানে সে জানে না তার সাথে কি হচ্ছে, সে তার পরিবারের কাউকে পাচ্ছে না পাশে, সে তার যে ইন্টিমেট পার্টনার, যে তার জীবনসঙ্গী ছিল, সে তাকে এইভাবে করে টর্চার করছে, সোসাইটি তাকে বলছে তুমি সব ভুল করছো, আইন হ্যাঁ তুমি আইন বলছে তুমি ভুল করছো, আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমার কাজ নাই। মানে আমার কাছে মনে হয় যে এইরকম হেল্পলেস যাতে কোনো মেয়ে আসলে না হয়। আমি আমার সন্তানকে আসলে আমি একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, এবং আমি একজন মানে
স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি এত ভীতু, এত অসহায়, আমি চাই না যে কোনো মানুষ, সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন, এইরকম সিচুয়েশন যাতে কারো জীবনে না হয়, কারণ এটা খুব ভয়ঙ্কর। নিশ্চয়ই, এবং এটা খুব বেদনার। তো এই যে সংগ্রামী জীবনে আপনার সবচেয়ে বড়, আপনার সংগ্রামী জীবনের যে সবচেয়ে বড় অস্ত্র কি ছিল আসলে? আমি বলবো মানে আপনার কণ্ঠস্বর, পরিশ্রম, নাকি আপনার যোগ্যতা? আমার সততা। সততা। আমার সততা এবং আমার পরিশ্রম। আমার সততা, এই জন্য আমি বলছি, এটা হয়তো মানে খুবই বুকিশ কথা, বলে না যে সবসময় সত্য কথা বলতে বলে, সত্যের সাথে থাকতে বলে। এটা কিন্তু প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বড় বড় লোক যারা আছেন, মনীষী আছেন, সবাই কিন্তু এই কথাটা, এবং স্পেশালি আমি বলতে চাই যে প্রত্যেকটা ধর্মে কিন্তু এই কথাটা সবার আগে বলা আছে যে সত্যের সাথে থাকো, সত্য বলো, সত্য কথা বলো। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় এটার যে আলাদা একটা পাওয়ার আছে, এটা কিন্তু আপনাকে আসলে অনুভব করতে হবে। আপনি কিন্তু এমনি বুঝবেন না, কারণ যারা প্রত্যেকদিন মিথ্যা কথা বলে, ধরেন প্যাথোলজিক্যাল লায়ার বলেন, বা যারা টুকটাক মিথ্যা কথা বলে, তারা তো আসলে জানে না যে আসলে সত্যি কথা বলার যে পাওয়ারটা কি। তো আপনি যখন আসলে সত্যি কথা বলবেন এবং তারপর আপনি দেখবেন আপনি আসলে রিটার্ন কি পাচ্ছেন, তখন কিন্তু আপনি আসলে পরবর্তীতে এক ধাপ এগিয়ে যাবেন আরেকটা সত্যি কথা বলার জন্য। সো এইটা আমার মনে হয় একটা প্র্যাকটিস যেটা আমাদের করা উচিত, এবং আমার সততা আমাকে আসলে আজকের বাঁধন বানিয়েছে। মানে আমাকে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমি সব প্রশ্নের উত্তর দিতে রেডি, কারণ আমি জানি আমি যখন যেটা করেছি আমি কেন করেছি, এবং আমি সেটা আপনাকে বলতে পারবো। আমার সেই সাহসটা, সেই সৎ সাহসটা আমার আছে, এবং আমি নিজেকে কোনো ফেরেশতা মনে করি না। আমি মনে করি না যে আমি এমন কেউ যার কোনো ভুল নাই, যার কোনো ত্রুটি নাই, যার কোনো অন্যায় নাই। হ্যাঁ, সো আমি মানুষ, আমার আসলে সব কিছু মিলিয়ে আমি। সো আমার কাছে মনে হয় যে আলটিমেটলি যখন নিজেকে মেনে নেওয়া যায়, তখন তাকে আসলে আর পেছনে ফিরে তাকাতে হয় না। একদমই তাই। অন্তত আর সবকিছু বাদ দিলে এই জায়গাটা আপনি অত্যন্ত সফল। তো আমরা যদি একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। জি। তো মিডিয়ায় এসেছিলেন কেন, কিন্তু প্র্যাকটিস করেননি? আর না, প্র্যাকটিস করতে পারিনি। আমি যখন ফাইনাল, মানে আমার তো আসলে অনেক স্টোরি এই একটা লাইভে সব বলে শেষ করা যাবে না। সো আমার যেটা হয়েছে যে আমার একবার সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি, তখন আমার পড়া একবার বন্ধ হয়ে যায়, 2.5 বছরের একটা স্টাডি গ্যাপ আছে। তারপরে আমি আবার ভর্তি হই, আবার পড়া শেষ করি, এবং আবার বিয়ে করি, আবার বিয়ে করে বাচ্চা নিয়ে নেই। সো তখন আমার প্ল্যান ছিল যে আমি মিডিয়ার কাজ ছেড়ে দিই। আমি কিন্তু খুবই অন্যায়ভাবে আমার মিডিয়ার মানুষদের সাথে খুবই অন্যায় করেছি। আমি তখন আপনাদেরও একটা সিরিজ করতাম, মানে এনটিভিরও সিরিজ করতাম, আরটিভির সিরিজ করতাম, মানে আমি 9টা সিরিজের মেইন কাস্ট ছিলাম, লিড ক্যারেক্টার ছিলাম। আমি 9টা সিরিজ অ্যাট এ টাইম ছেড়ে দিয়েছিলাম, মানে আমি বলেছিলাম যে আমি আর কাজ করব না। সো তখন আমার প্ল্যানিং ছিল যে বিয়ে করব, বাচ্চা হবে, দেন আমি একটা ছোট চেম্বার দিব, ছোট একটা চেম্বার দিব, আর সংসার করব। সো ওই রকম প্ল্যানিং ছিল, কিন্তু আলটিমেটলি গিয়ে সেইটা তো ওয়ার্ক করে নাই। তারপরে আমাকে তো আসলে আমার বাচ্চাকে নিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, কিভাবে আমি সার্ভাইভ করব। তো তখন আমার তৈরি জায়গা ছিল মিডিয়া, এবং আমি যেই মিডিয়াকে আসলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেই মিডিয়া কিন্তু আমাকে আসলে আপন করে নিয়েছে। আমি এনটিভির কথা বলছিলাম, আরটিভির কথা বলছিলাম, যে আমার এই বিল্ডিংয়ের সাথে আসলে অনেক স্মৃতি। আমি তখন বাচ্চা নিয়ে কি কাজ করব আমি বুঝছিলাম না। সো আপনাদের অনেক কুকিং শো, অনেক টক শো আমি করেছি। সো আমি খুবই কৃতজ্ঞ টাইপের মানুষ। আমি হয়তো আজকে অনেক কিছু করতে পেরেছি আমার জীবনে, কিন্তু আমার কাছে ওই সময়ে যারা আমাকে সাপোর্ট করেছে, এবং ওই একটা শো হয়তো আমাকে আমার বাচ্চাকে নিয়ে সার্ভাইভ করতে হেল্প করেছে। সো আমি এটা সারা জীবন মনে রাখবো। না, ভাগ্য বলতে তো একটা ব্যাপার থাকেই, ঈশ্বর প্রদত্ত এবং যোগ্যতা, এই দুটোর মিশেলেই আসলে আপনি, এটা নিঃসন্দেহে বলতে। কারণ ঘুরে ঘুরে আপনি সেখানেই এসেছেন যেখানে আপনার আসার কথা ছিল, যা আপনার হওয়ার কথা ছিল। 2006 সালে সম্ভবত লাক্স চ্যানেল আই সুপার স্টারের যেই প্রতিযোগিতা, সেটার মধ্য দিয়ে আসলে আপনার আবার পুনরায় এই আপনার পড়াশোনায় মানে ফিরে আসা, রাইট? এবং 2000 মানে এর মধ্যে তো আপনি ছবিও করেছেন, একটা নিঝুম অরণ্য নামে। এটা ছিল আপনার প্রথম সিনেমা। মাঝে তো বিজ্ঞাপন এবং টেলিভিশন নাটক ছিলই, কিন্তু 2021 সালে আপনি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ যে নির্মাণ করেন আপনাকে নিয়ে, রেহানা মারিয়াম নূর, এই ছবি আপনার ক্যারিয়ারকে কীভাবে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, মানে সেটা, মানে আপনার কি সেই জার্নিটার কথা মনে পড়ে? সব সময় রেহানাকে আমি আসলে বয়ে বেড়াই সব সময়। রেহানা হচ্ছে আমার জীবনের সেই অধ্যায়ের নাম, যেই অধ্যায় দিয়ে আমি আসলে একজন
অভিনেত্রী হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমার পুনর্জন্ম হয়েছে। তো অভিনেত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করেছি আমি রেহানা করতে গিয়ে, এবং একজন মানুষ হিসেবে আসলে আমার অবস্থান, আমি কি করতে চাই, আমার কি করা উচিত, আমার কি বলা উচিত, আমি আমার স্বাধীনতা কতটুকু উপভোগ করেছি, করতে পারছি বা করতে চাই, এগুলো যে বোঝার ক্ষমতা সেটা আমার রেহানার থ্রুতে হয়েছে। তো রেহানা আমাকে যে সম্মানিত করেছে সেটা তো আসলে বাংলাদেশের, মানে আপনি ভাবেন, আমি আমার বাবাকে বলি যে বাবা, আব্বু, আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমার নামটা বাংলাদেশের, মানে যখন ইতিহাস লেখা হবে, সিনেমার ইতিহাস, তখন লেখা থাকবে যে কানজে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফুল লেন্থ ফিচার ফিল্ম, সেটার নাম রেহানা মারিয়াম নূর, সেটার লিড চরিত্রে অভিনয় করেছেন হচ্ছে আজমেরি হক বাঁধন। সো এটা তো আমি কখনো আমার স্বপ্নেও কল্পনা করিনি। 24-এ গিয়েছিলেন কানসে? না, আমরা 21-এ গিয়েছিলাম। 21-এ গিয়েছিলেন? 21-এ গিয়েছিলাম। তো মানে খুবই আনফরচুনেটলি বা ফরচুনেটলি যদি বলি যে আজকে আমার মেমোরিতে সেই ছবিগুলো আসছে, এবং অদ্ভুত লাগছিল এবং ভালো লাগছিল যে আপনি এই দিনে ওই সময় আপনি রেড কার্পেটে ছিলেন। জি, একদমই তাই। সো ওই সময় আমাকে যে সম্মান আসলে রেহানা এনে দিয়েছে, সেটা তো আসলে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ বা নেচার আমাকে আসলে রিটার্ন দিয়েছে। আমি আমার জীবনে যত অপমানিত হয়েছি, যত লাঞ্ছিত হয়েছি, যত অবিচারের শিকার হয়েছি, আল্লাহ সবকিছু হাতে ধরে আমাকে ফেরত দিয়েছে যে তোমার সততা, তোমার পরিশ্রমের একটা ফল তোমাকে আমি দিলাম, এটা তুমি এই জীবনেই দেখে যাবা। তো আমাকে আসলে আল্লাহ চোখে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সো কি পেতে পারি আমি যদি আমি সৎ থাকি, আমি যদি পরিশ্রমী হই এবং আমার নিয়ত যদি ঠিক থাকে। সো এই জায়গাগুলো আমি খুব পরিষ্কার, আমি জানি আমি কি করছি, আমি আমার ভিশন নিয়ে খুবই পরিষ্কার। রেহানার পরবর্তী আমার জীবনটা খুবই আলাদা, রেহানা পূর্ববর্তী জীবনটাও খুবই আলাদা ছিল। সো রেহানার পরবর্তী জীবনে আসলে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বদলেছি নিজের, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ প্রতি মুহূর্তে আসলে নিজেকে বদলাতে পারে এবং নিজেকে প্রতিনিয়ত একজন ভালো মানুষ গড়ে তোলার চেষ্টাটা করতে পারে। আবার একই বছর এবং ওই একই ছবির জন্য আপনি 2023 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন এবং অনেকগুলো, এবং আমি একটা 2021 সালে আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেটা কিন্তু পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস। রাইট। এবং একই বছর আপনি যুক্তি হন ওই সম্ভবত ক্যান্সে যেই আপনার পরিচয় হয়েছিল সেই ডিরেক্টরের সাথে, অনুরাগ কাশ্যপের সাথে। 2023 সালে আপনি বিশাল ভারদ্বাজের চলচ্চিত্র খুফিয়াতে অভিনয় করেন এবং আরেকটি ছবিও মাঝখানে এসছে, কিন্তু সেই ছবিটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি ওই সময়, মানে ওই সময়টাতে হয়েছিল যখন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসে। এটা ওয়েব সিরিজ আর গুটিও একটা ওয়েব সিরিজ আমি করেছি। তো আমার টোটাল এই কয়টাই কাজ। ওগুলোর জন্য তো আপনি পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, আমি পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে আমি রেহানা পরবর্তী জীবনটা আমি যেভাবে সাজাতে চেয়েছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি সেরকম সেই পথে আমি আসলে হাঁটতে পারছি। কঠিন একটা পথ, আমি যেরকম ক্যারেক্টার চাই, আমি যেরকম কাজ আসলে আমি খুঁজছি, সেই কাজ আমি খুঁজে পাই এরকম না। তো সবগুলো সিদ্ধান্তই অনেক কঠিন ছিল, কিন্তু আমি নিতে পেরেছি এবং আমি আসলে সেটাতে সফল হয়েছে আমি বলবো। তো আমি আসলে অনেক গ্রেটফুল। আচ্ছা, অবশ্যই। আর হচ্ছে যে একমাত্র ঈদ ছাড়া এবং নির্দিষ্ট কোনো হিরো ছাড়া আমাদের চলচ্চিত্রগুলো সেভাবে ব্যবসা করতে পারছে, আমরা যা দেখছি মানে রিসেন্ট। ইদানিংকালেও যাও ভালো গল্প এবং বিগ বাজেটের কাজ হচ্ছে, সেখানে পাশের দেশ থেকে নায়িকা আনতে হচ্ছে, সেটা কেন? তাছাড়া ফর্মুলা ছবি আর কত? এইবার দেখেন, এইবার উৎসব নামে যে সিনেমাটা আসলে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে, আমি বলবো ব্যবসায়িকভাবেও সফল হয়েছে, সেটা কিন্তু এক ধরনের আশার আলো আমাকে দেখিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ফর্মুলা ফিল্ম থেকে বা ওই একটা মেল মানে প্রোটাগনিস্ট একটা ক্যারেক্টার থেকে বের হয়ে যে এই ধরনের পারিবারিক গল্পগুলো মানুষ পছন্দ করছে এবং সেগুলো আবার কমার্শিয়ালি হিট হচ্ছে, সেটা একটা আশার আলো। এশা মার্ডার নিয়ে, হ্যাঁ কমার্শিয়ালি আমি বলবো না যে এটা খুবই সফল ছবি, বাট এশা মার্ডার নিয়ে যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু মানুষ দেখেছে, সেটা আমরা যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি। তো এই ধরনের সিনেমাগুলো কিন্তু মানুষ দেখছে, এরকম না যে দেখছে না। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি সবসময় বলি যে আমাদের প্রডিউসার লাগবে খুবই প্রোগ্রেসিভ, আমাদের অনেক ভালো প্রডিউসার লাগবে। ভালো বলতে কি বুঝাই আমরা কি চাই যে যার অনেক টাকা আছে? নো, প্রডিউসার হইতে হবে আসলে সবচাইতে বেশি আর্টিস্টিক মাইন্ডের, যে ছবিটা বুঝবে, যে আসলে মানে সোসাইটিতে কিছু চেঞ্জ আনার চিন্তা করবে, যে
চিন্তা করবে আমার সিনেমা দিয়ে আসলে আমি কি ইম্প্যাক্ট রাখতে যাচ্ছি। আমি দেখি যে অনেক ভালো ভালো সিনেমা যেগুলো চলেছে কমার্শিয়ালি হিট হয়েছে, অনেকে বলার চেষ্টা করেন বা বলেন ইন্টারভিউতে যে সিনেমা দেখে কি আসলে শিক্ষা নিবে, মানে এটা কি শিক্ষা প্রতিষ্ঠান? ব্যাপারটা কিন্তু এরকম না। সিনেমা হচ্ছে আপনার সেই জায়গা, সেই শিল্পকর্ম যেটা দিয়ে আপনি আপনার সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে পারেন, আপনি সোসাইটির পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। একটা সত্যজিৎ রায়, একটা মৃণাল সেন, একটা ঋত্বিক ঘটক এমনি হয় নাই, একটা অপর্ণা সেন এমনি হয় নাই, তাই না? মানে আমরা যদি অনুরাগ কাশ্যপের কথা বলি, হ্যাঁ, অনুরাগ কাশ্যপ, বিশাল ভারদ্বাজ, কিংবা আপনি ধরেন মীরা নায়ার, আমার তাকে খুবই পছন্দ, মানে আমি তাকে খুবই পছন্দ করি। আমাদের এখানে একজন ডিরেক্টর আছে রুবায়েত হোসেন, সে হ্যাঁ খুবই ভালো কাজ করে। সো এই ধরনের কাজগুলোকে তো পৃষ্ঠপোষকতা করতে হবে, এই ধরনের কাজগুলোকে দর্শককে দেখাতে হবে, দর্শককে বোঝাতে হবে যে আপনারা অন্য ধরনের কাজও দেখেন, এগুলোও দেখার মতো হয়। হ্যাঁ, ফর্মুলা সিনেমা বা ওই মারপিট করছে, গান গাচ্ছে, অ্যাকশন করছে, আপনারা ওই সিনেমা দেখেন, ওগুলো নিয়ে কোনো প্রবলেম না। কিন্তু আপনারা অন্য যে সিনেমাগুলো হচ্ছে, কারণ একটা ঈদে তো অনেক দিন ছুটি থাকে, সো আপনারা সবগুলো সিনেমা দেখেন, আপনারা সবাইকে সাপোর্ট করেন। কারণ আপনি যখন একটা সিনেমাকে সাপোর্ট করছেন, আপনি কিন্তু আপনার দেশকে সাপোর্ট করছেন, কারণ এটা একটা দেশি সিনেমা। আর আপনি যেটা বলছিলেন যে বাইরের দেশে নায়িকা এনে এখানে লিড ক্যারেক্টার করানো, বা আমাদের এখানে কি আসলে নায়িকার অভাব কিনা, এটা আমার কাছে খুবই আমার চোখে লাগে এবং আমার ভালো লাগে না জিনিসটা। কিন্তু এটা তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আসলে এটা তার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস ইন্ডাস্ট্রি, যে সে আসলে কি করতে চায়। সে কি আসলে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট চায়, নাকি আসলে সে শুধু তার টাকাটাই বানাতে চায়, নাকি সে শুধু চায় যে একটা ব্যবসা সফল ছবি হবে, আমি কোনো রিস্ক নিতে চাই না। এই ধরনের মন মানসিকতা থেকে তো আসলে আমাদের বের হতে হবে। সো যারা এই ধরনের মন মানসিকতা বহন করে, এমন যদি হয় যে ওই চরিত্র আসলে ওই মানে নারী ছাড়া সম্ভবই না, ওই আর্টিস্ট ছাড়া সম্ভবই না, সেটা হতে পারে। কিন্তু মানে যেটা বাংলাদেশের একজন অভিনেত্রীকে দিয়ে সম্ভব, সেটা কেন আসলে আমাকে আরেক জায়গা থেকে এনে আসলে কাজটা করাতে হবে? কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো আর অনেক বড় কিছু না। সো এত ছোট ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের যদি সেখানেও আবার কম্পিটিশন হয় যে না, বাইরে থেকে অ্যাক্ট্রেস চলে আসবেন কমার্শিয়ালি সবচেয়ে যেগুলো সাকসেসফুল হয় সেই সিনেমাগুলোর জন্য, সেটা খুবই দুঃখজনক। আমি একেবারে এক কথা যে জানতে চাই, আপনার পরবর্তী ছবির প্রস্তুতি কি? পরবর্তী ছবি রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার, যেটা রিলিজ হবে এবছর। আরেকটা কাজ করেছি, সেটা আগামী বছর রিলিজ হবে ইনশাল্লাহ, ওটাও সিনেমা। আর আরেকটা কথা চলছে, যেটা আশা করি ডিসেম্বরে শ্যুট হবে, আশা করছি। সো ওইটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার জন্য। তো এই তো। আচ্ছা, এবার একেবারে ভিন্ন প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল এবং শত বাধা বিপত্তি, হুমকি, পরিবার, মেয়ে সবকিছু পাশে রেখে আপনি একটা সবসময় রাজপথে সরব থেকেছেন। শুধুমাত্র জুলাই আন্দোলনের মানে ক্ষেত্রেই না, আপনি সমস্ত শিল্পীদের পক্ষে কথা বলেছেন, যেখানে অন্যায় হয়েছে বা যেখানে শিল্পীদের অংশগ্রহণ থাকা দরকার সেখানে আপনি ছিলেন। আমি যদি একেবারে জুলাই অভ্যুত্থানের কথাই বলি, সেই দিনগুলো কেমন ছিল, বা এই যে 1 বছরে মানে কি মনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? সেই দিনগুলো তো আসলে আমার কাছে মনে হয় যে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানে সময়, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ওই রাজপথের সময়গুলো। কারণ আমরা বাসায় বসে তো আসলে যা দেখছিলাম, যা বুঝছিলাম, যা শুনছিলাম, সেগুলো তো আসলে সব বানোয়াট ছিল। কারণ আমাদের গণমাধ্যম তখন আসলে মিথ্যাচার করছিল, স্বাধীনভাবে তাদের কাজটা করেনি এবং তারা মিথ্যাচার করে যাচ্ছিল। সো আপনি বাসায় বসে, তারপর আবার ইন্টারনেট বন্ধ করে দিল। সো আমরা কিন্তু জানছিলামই না যে আসলে হচ্ছেটা কি রাস্তায়। সো আমরা যখন আসলে 27 তারিখে একটা মিটিং করলাম আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে, আকরাম ভাই, ধ্রুব ভাই এবং পিপলুয়ার খান, এরা 3 জন এবং আরও বাকি অনেকে ছিলেন, বাট এরা 3 জন অনেক বেশি সাহস নিয়ে আসলে সামনে এগিয়ে এসেছেন এবং তাদের কারণেই আসলে এই আমাদের মানে 1 আগস্ট আমরা যে দাঁড়িয়েছিলাম রাস্তায়, সেটা সফল হয়েছে। সো তখন আসলে আমি বুঝেছি বাইরে গিয়ে যে আসলে মানে মানুষ আসলে কিভাবে চাচ্ছে মুক্তিটা, তারা যে আসলে সাফোকেটেড, তারা যে মানে সবাই রাস্তায় নেমে আসছে, এইটা যদি রাস্তায় কেউ না নামে সেটা বুঝতে পারবে না। যত আপনি এখন ফুটেজ দেখেন, যত আপনি মানে অনুধাবন করার চেষ্টা করেন, আপনি এটা বুঝবেন না। সো আমার 1 তারিখের পর আমি 2 তারিখে আনু মোহাম্মদ স্যারের একটা
প্রেস ক্লাবের ওখানে ছিল, আমি ওটাতেও গিয়েছি, আমি মাস্ক পরে গিয়েছি ভয়ে যে আমাকে গুলি করে দিবে না, কি করবে বা আমাকে অ্যাটাক করবে কি না, কারণ ছাত্রলীগের তখন এরকম ছিল যে তারা যেখানে যাকে দেখছে মারছে, অ্যাটাক করছে। তারপরে আমি 3 তারিখে ছাত্রদের ডাকে শহীদ মিনারে গিয়েছি, তারপরে 4 তারিখে আমি শাহবাগে ছিলাম, 4 তারিখে যখন কারফিউ দিল, হ্যাঁ কারফিউ যখন দিল, সো তখন আমি কিন্তু অনেক কান্না করেছি। আমি ভেবেছিলাম সবাইকে গুলি করে মেরে ফেলবে, কারণ পরের দিন যদি সত্যি সত্যি সেনাবাহিনী মানে খুনিদের পক্ষ হয়ে কাজ করতো, তাহলে আমরা কিন্তু আসলেই তখন লক্ষ লক্ষ লাশ আসলে বাংলাদেশের মাটিতে পড়তো। রাইট, আমরা আবার আলোচনা করব, আমাদের সময় একেবারেই মানে কম, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ও এইভাবে আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, আমাদের অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেই স্বপ্ন হয়তো ওইভাবে পূরণ হয়নি, বাট আমি আশাবাদী, আমি মনে করি যে আমরা একটা সুন্দর জাতি হিসেবে সামনে আগাতে পারব। নিশ্চয়ই ভালো থাকবেন আপনি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।